গত ক্লাসে আমি অর্ডার 5 এর 9 এ পর্যন্ত পড়াইছিলাম। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর যদি আমি শুধু লিখি অ্যাডভেরোডের কোডটি কত, সর্বোচ্চ অ্যাডভেরোডের কোডটি হচ্ছে 40,000 সিভিলের ক্ষেত্রে, আর মানি মামলার ক্ষেত্রে হচ্ছে 50,000, আর ব্যাট সহ বললে তখন 46,000 আর 57,500। ঠিক আছে? আচ্ছা, আমি যেটা প্রশ্ন করলাম যে অর্ডার 5 এর রুল 9 এ পর্যন্ত পড়াইছিলাম, এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আছে? থাকলে বলেন। আপনারা কতদিন প্রশ্ন করেন না কেন? সমনে কার স্বাক্ষর থাকবে? হ্যাঁ, কারণ মনে হয় এমসিকিউ প্রশ্ন দেখছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কার কোনো কোয়েশ্চেন আছে? সমনে কার স্বাক্ষর থাকবে? সমনে আইনে লেখা আছে বিচারক বা তৎকর্তৃক নিযুক্ত, ওই যে কর্মকর্তা মানে অফিসার, বুঝছেন? ওখানেও বিচারক বা অফিসার, অ্যাপয়েন্টেড অফিসার, বুঝছেন? স্বাভাবিকভাবে ওই অ্যাপয়েন্টেড অফিসারে দেয় ফেরেশতাদের সিল দিয়ে। ঠিক আছে? প্রায় সমনে দেখবেন ফেরেশতাদের সাহেবের সিল আছে, আর আদালতের একটা সিল মোহর থাকে। সংশ্লিষ্ট আদালতের একটা কি আছে, সিল আছে, ওই সিল মোহরটা থাকবে আর ফেরেশতা। কারণ বিচারক সাহেবের এত টাইম নেই যে উনি আবার বসে বসে সমনে স্বাক্ষর করবেন, বুঝছেন? উনি অর্ডার স্বাক্ষর করতে করতে অবস্থা কাহিলে যায় ওনার, আর উনি আবার ওনাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় তাহলে আরো সমস্যা হয়ে যাবে। এই জন্য আইন অনুযায়ী আমরা লিখছে কি বিচারক বা তৎকর্তৃক কর্মকর্তা, কিন্তু এমনিতে বাস্তবে স্বাক্ষরটা করে কে? ওই ফেরেশতা সাহেব। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? হ্যাঁ, না, আপনাকে প্রশ্নভাবে দেওয়া হবে আনসারটা, বিচারক বা নিযুক্ত অফিসার। আনসার হবে ওটাই। ঠিক আছে? হ্যাঁ, আনসার হবে ওটাই। আচ্ছা, এরপর আসেন রুল 10 9 চলে গেছি, 8 যাবে। 9 এ পড়া গেছি, 8 তো নাই, 8 তো পড়াই নাই। আসেন মুড অফ সার্ভিস। মুড অফ সার্ভিস আপনার অর্ডার 5 এ অনেকগুলো রুল আছে, সব রুল করার দরকার নাই, কারণ সিভিলে অনেক রুল আছে, কিছু অপ্রয়োজনীয় রুলও আছে। সব রুল করার দরকার নাই। আমি এখানে আপনাদেরকে যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে বেসিক জিনিস, বেসিক নলেজ অফ এ সিভিল স্যুট। একটা সিভিল স্যুট পরিচালনা করার জন্য আপনার বেসিক কি লাগবে সেইটা, বাকি জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে করতে শিখবেন। সব এখান থেকে তো আপনি শিখতে পারবেন না, আপনার আগে এখান থেকে শিখতে হবে বেসিক জিনিসটা। বেসিক জানলে বাকি সব আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। আর একদিনে অভিজ্ঞ হয়ে যাবেন না, অভিজ্ঞ হবেন সময় নিয়ে নিয়ে, বুঝতে পারছেন? আর অ্যাডভোকেটের টাকা পয়সা আসে একটু বয়স হইলে, ইয়াং বয়সে টাকা বেশি করলে অ্যাডভোকেট হতে পারবেন না, তারা হয়ে যাবে। বুঝতে পারছেন আমি কি অর্থে বলতেছি? আর আপনি যদি মনে করেন যে না আমি ভালো অ্যাডভোকেট হবো, তাহলে আস্তে আস্তে উঠতে হয়। এমন একটা সময় গিয়ে আপনার পিছনে শুধু টাকা আসবে, আপনি টাকার মেশিন রাখতে হবে কয়েকদিন পরে। ওই হাইকোর্টে কিছু অ্যাডভোকেট আছে, ওনাদের চেম্বারে টাকার মেশিন আছে। কেন? কারণ এমনভাবে টাকা আসতে থাকে গণার টাইম নাই, কারণ একসাথে 10 লাখ টাকা দিছে, গণতে গেলে অনেকটা সময় লাগবে, মেশিনে দিয়ে দেয়। উনি নিচে নামতে নামতে বলে দেয় আপনি
2000 টাকা কম দিচ্ছেন, এটাও দিয়ে যান। অনেক সময় চিন্তা করে অ্যাডভোকেট সাহেবকে একসাথে 10 লাখ দিচ্ছি, ওখান থেকে 10,000 টাকা প্রতি মান্ডির থেকে 1000 নিয়ে ফেলি। হ্যাঁ, অ্যাডভোকেট সাহেব কমতে তো অনেকটা লাগবে, কিন্তু উনি জানে না যে অ্যাডভোকেটের ওখানে মেশিন রাখছে। উনি সিঁড়ি দিয়ে নামতে ফোন গেছে, আপনার এখানে 10টা কম করছে। ও চিন্তা করে এটা কেমনে হইলো, এত তাড়াতাড়ি কেমনে 10 লাখ টাকা কমে ফেললো। পরে গিয়ে দেখে যে ওর মেশিন আছে। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আপনার মোড অফ সার্ভিসে দেখেন, সার্ভিস অফ সামন্স shall be made by delivering or tendering a copy thereof signed by the judge or such officer. এই যে এখন আমি বললাম না, অর্থাৎ সমনের মধ্যে কার কার স্বাক্ষর থাকবে রুল 10 এ বলা আছে যে tendering a copy thereof signed by the judge, বিচারক অথবা or such officer as be appointed in this behalf. তাহলে যেটা লিখছি এটা, আর হচ্ছে কি বলছে দেখেন, and সিল থাকবে একটা, উইথ দ্য সিল অফ দ্য কোর্ট, অর্থাৎ আদালতের কি থাকবে একটা সিল থাকবে। ক্লিয়ার? রুল 11 আসেন, সার্ভিস অন সেভারাল ডিফেন্ডেন্ট। এই যে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে, এটা কোথায় বলা আছে? রুল 11 এ। যদি একাধিক বিবাদী থাকে, প্রত্যেক বিবাদীর উপর সমন কি করতে হবে? জারি করতে হবে। এটা কোথায় বলা হয়েছে? রুল 11 এ। ক্লিয়ার? ঠিক আছে? এরপর রুল 12, সার্ভিস টু বি অন ডিফেন্ডেন্ট ইন পারসন when practicable or on his agent। অর্থাৎ যখন আপনি সমন জারি করবেন ব্যক্তিগতভাবে, তখন চেষ্টা করতে হবে ওই ব্যক্তির উপরেই সমন জারি করতে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো এজেন্ট থাকলে তার উপর সমনটা জারি করতে হবে। জিনিসটা বুঝতেন? এগুলো হচ্ছে কমন সেন্সের বিষয়। আপনি মনে করেন আমার কাছে সমন জারি করতে গেলে, হ্যাঁ, তাহলে নেজারত থেকে সমন জারি করতে যাবে না, তাহলে একজন ব্যক্তি গেল, তার কাজ কি হচ্ছে, সমনটা কার নামে আছে? আমার নাম। তাহলে ওনার প্রথম দায়িত্ব হচ্ছে আমাকে খুঁজে বের করা, ঠিকানা কি। আমি যদি সশরীরে থাকি তাহলে আমার উপরে উনি কি করবে? সমনটা জারি করবেন। সশরীরে এটা বলতেছি, ঠিক আছে? ব্যক্তিগতভাবে সমন জারিটা করা। আচ্ছা, আমি তো নাও থাকতে পারি। আমি মনে করেন চিকিৎসার জন্য দেশের বাইরে গেলাম, অথবা আমি প্রবাসী মানুষ, আমি নাও থাকতে পারি। তাহলে আমার পক্ষে এখানে কাজ করার জন্য আমার একজন কি আছে? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি থাকতে হবে। বুঝছেন? তাহলে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কিরকম? যেমন অনেক সময় দেখবেন কোম্পানির কিছু অ্যাপয়েন্টেড মানুষ থাকে না, যেমন ম্যানেজিং ডিরেক্টর যদি না থাকে, ওনার দায়িত্ব পালন করার জন্য কাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়? চেয়ারম্যান, হ্যাঁ, অথবা কোনো ডাইরেক্টরকে সময় দিয়ে দেওয়া হয়, অথবা ওই কোম্পানির কি থাকে? একটা সিইও থাকে, দিয়ে থাকে না? তাহলে উনি কি করবেন? ওই ব্যক্তির পক্ষ হয়ে এটা গ্রহণ করবেন। এখন আপনি কোম্পানি না, আপনি ব্যক্তি। তাহলে আপনি ব্যক্তি হিসেবে আপনি যখন থাকবেন না, আপনার বাসায় কি পরিবার আছে না? হ্যাঁ, ফ্যামিলি মেম্বার আছে না? অথবা আপনি মনে করেন কাউকে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে কাউকে দায়িত্ব দিচ্ছেন কি, যে আমি না থাকলে আমার অবর্তমানে তুমি কি করবা? কাজ করবা। আমরা অনেক সময় কেয়ার থেকে রেখে যাই কিনা? মনে করেন বিল্ডিং দেখাশোনা করার জন্য, জায়গা জমি দেখাশোনা করার জন্য মানুষ রেখে যায় না কেয়ারটেকার, তাহলে সেক্ষেত্রে এটা তার এজেন্ট হিসেবে কি হবে? গণ্য হবে। অনেক সময় আমরা মনে করি আমি বিদেশে ব্যবসা করি, তাহলে আমার এখানেও কি আছে? দোকান আছে, হ্যাঁ, তাহলে এই দোকানটা কে পরিচালনা করে? একজন ম্যানেজার আছে, হ্যাঁ, অথবা আমি আমার ভাইকে বসাই গেছি, তাহলে সে আমার এজেন্ট হিসেবে কি করতেছে? এখানে কাজ করতেছে। তাহলে সম্বন্ধটা তখন কার কাছে জারি করবে? আমার প্রতিনিধির উপর। ক্লিয়ার? আচ্ছা, এখন এরপর আসছে আপনার রুল 15 এ আসেন। রুল 15 এ বলতেছে when service may be on adult member of defendant family, when service may be on adult member উচ্চারণ করছে। বই আছেন? বই আছেন? আজকে কিন্তু শাস্তি আরোপ শুরু হবে। নামাজের পর আমি বই ধরবো, আর মানুষ আসতেছে। শুক্রবার ছিল তো বন্ধ ছিল। নো, নেক্সট উইক। আজকে থেকে শুক্রবার বন্ধ ছিল না, কালকে কি বন্ধ ছিল? শুক্রবার বন্ধ ছিল। আজকে তো সকাল থেকে খোলা ছিল। ইনশাআল্লাহ আমি শুনতেছি কত সপ্তাহ থেকে, আগের সপ্তাহে আপনাদের ইনশাআল্লাহ আমি বুঝতেছি এটা আগামী তো অনেক আছে আগামী, হ্যাঁ। তো আজকে থেকে শাস্তি আরম্ভ হবে, ঠিক আছে?
তবে 100 করে বলছিলাম, মনে আছে? কত করে বলছিলাম? 100 টাকা ঠিক রাখবেন, আমি নামাজে পড়েছি। এখন দেখেন সেকশন রুল 15 এখানে বলছে where service may be on adult member of defendant's family. adult member একটা কি ডাক দেন, এটা 2012 সালে অ্যামেন্ডমেন্ট করছে। আগে ছিল কি জানেন? মেল মেম্বার, পুরুষ। আচ্ছা এখন আসেন এখানে মূল কথা কি বলতেছে, যদি বিবাদীকে পাওয়া না যায়, অর্থাৎ যার কাছে সমান পাঠাইছেন তাকে পাওয়া না গেলে এক, অথবা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকলে, কার না থাকলে? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকলে, তাহলে সেক্ষেত্রে উনি যে পরিবারের সাথে বসবাস করেন, প্রত্যেকটা মানুষই তো পরিবারের সাথে বসবাস করে, পরিবার ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, তাহলে উনি যে পরিবারের সাথে বসবাস করে, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের অ্যাডাল্ট মেম্বার, এই জন্য বলছে অ্যাডাল্ট মেম্বারের উপর কি করতে হবে? সমন জারি করতে হবে। তাহলে এবার আসেন, আপনি সমন নিয়ে গেছেন বাসায়, কার? বিবাদী ঠিকানা। এখন গিয়ে দেখতেছেন বিবাদী নাই, বিবাদী নাই, তাহলে তার কোনো ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও নাই। এখন গেছেন কোথায়? একটা ফ্যামিলির বাসায় গেছেন। এখন আইনে বলছে কি অ্যাডাল্ট মেম্বারের উপর, এখানে পুরুষ মহিলা বলা হয়, আগে ছিল মেল মেম্বার, পুরুষের উপর, এটা আপত্তি দিয়েছে মেয়েরা, তখন আইন চেঞ্জ করছে, চেঞ্জ করে বলছে যে অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ কি মেম্বার? অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্তবয়স্ক। এখন মনে করেন আপনি কলিং বেল দিলেন, কলিং বেল দেওয়ার পর দেখলেন যে একটা ওষুধ কাম দেওয়ার মানুষ বের হলো, হ্যাঁ, বের হওয়ার পর আপনি জিজ্ঞেস করছেন মিস্টার এক্স আছে কিনা, ও বলতেছে মিস্টার এক্স তো নাই, তো জিজ্ঞেস করছেন আপনি কে হন, উনি বলছেন আমি ওনার ছেলে হই, তো আপনি দেখতেছেন যে অ্যাডাল্ট, আপনি ওনাকে কি দিলেন? সমনটা দিয়ে দিলেন, কিন্তু ওনার বয়স হচ্ছে 9 বছর বা 12 বছর, এমন অনেক মানুষ আছে না, দেখতে খাওয়া দাওয়া বেশি করছে, দেখতে মনে হয় যেন 18-20 বছর আছে না। আবার আমার এমনও আছে ছোটখাটো মানুষ আমার মতো, হ্যাঁ, দেখতে মনে হবে এখন এটা রয়ে নেবো না, তাহলে সেক্ষেত্রে আপনি আবার জিজ্ঞেস করতে হবে যে ভাই আমার বয়স সরাসরি জিজ্ঞেস করা ভালো না, অভদ্রতা, কারো বয়স সরাসরি জিজ্ঞেস করা কি না, ঠিক না। হ্যাঁ, আপনি টেকনিক্যালি জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি এখানে কি বড় ছেলে না ছোট ছেলে, তারা আপনাকে কি করতে পারবেন? হ্যাঁ, কম্পেয়ার করতে পারবেন ওনাদের কি বড় ছেলে না ছোট ছেলে, একটু টেকনিক্যালি আপনি কি করবেন? ওনার বয়সটা জেনে নিতে পারবেন। সরাসরি জিজ্ঞেস করবেন ভাই বয়স কত, হ্যাঁ, এটা কিন্তু মাইন্ড করতে পারে। তো সেই জন্য আপনাকে অ্যাডাল্ট মেম্বারটা আগে কি করতে হবে, উনি যে আসলে অ্যাডাল্ট কিনা সেটা আপনাকে দেখতে হবে, দেখার পরেই আপনি কি করবেন? ওনাকে সার্ভ করবেন। কারণ কি জানেন, অনেক সময় মামলা একতরফা হয়ে যায় না, তখন সে এসে দেখায় স্যার কার কাছে সমন জারি করছে, এগুলো নিয়ে অ্যাডভোকেট সাহেব তর্ক বিতর্ক শুরু করে যে যার কাছে সমন জারি করছে তার বয়স ছিল 9 বছর, সে নাবালক, সে কি বুঝে স্যার, সে এটা নিয়ে ফেলাই দিচ্ছে, হ্যাঁ, সেটা নিয়ে দুষ্টামি করতেছে, খেলনা নিয়ে মনে করে সেটা কি করছে, ছিঁড়ে ফেলছে, সে সমনটা নিয়ে কি করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। তাহলে এখন আদালতে আইনে তো লেখা আছে অ্যাডাল্ট মেম্বার, তাহলে সমন কি সঠিকভাবে জারি হয়েছে? জারি হয় নাই, তাহলে এটা একটা ফল্ট না। এই ফল্টটা না হওয়ার জন্য আপনাকে টেকনিক্যালি কি করতে হবে? সমনটা জারি করার সময় জিজ্ঞেস করে নিতে হবে, ঠিক আছে। এখন আসেন রুল 16, সমন গ্রহণকারী ব্যক্তির প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর লাগবে। কার? সমন গ্রহণকারী ব্যক্তির প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর লাগবে। দেখেন এটা কিন্তু উভয় প্রকার সমন, নেজারত সমন এবং ডাক সমন দুটোর ক্ষেত্রে। তাহলে নেজারত সমনে কিভাবে হবে একটু দেখেন, যিনি ব্যক্তি গেছেন উনি সাথে কয়টা সমন নিয়ে গেছেন বলেন তো? কয়টা? দুইটা, মনে থাকবে তো? দুইটার মধ্যে একটা কি মূল সমন আর একটা নকল সমন। তাহলে নকল সমন কাকে দিবে? সমন যিনি গ্রহণ করবেন তাকে। আচ্ছা, সাথে আবার কি দিবে? একটা গিফট দিবে না? এটা কি দিবে? আরজি কপি দিবে, ঠিক আছে। আরজি কপি দেওয়ার পরে আবার উনি কি করবেন? এখন আরেকটা সমন কার কাছে আছে? যিনি জারিকারক ওনার কাছে আছে। উনি কি করবেন?
ওই সমনের উল্টা পৃষ্ঠে কি আছে? খালি না? উনি ওখানে লিখবেন কিভাবে কয়টা বাজে কখন সমন জারি করতে গেছেন এবং কাকে সমনটা জারি করছে সেটা লেখা থাকবে। লেখার পরে এবার কি করবে? ওই সমন যে নিছে তাকে বলবে আপনি এখানে একটা কি করেন? স্বাক্ষর করেন। তাহলে সে স্বাক্ষর করার পর সমন জারি কাজ শেষ। স্বাক্ষর না দিলে সমন জারি হয়নি। মনে রাখবেন সাথে কি দিবে? তারিখ। সাথে অবশ্যই কি দিতে হবে? তারিখ সহ দিতে হবে। শুধু সমন স্বাক্ষর করলে হবে না, তারিখ সহ দিতে হবে। আচ্ছা, এবার আসেন রুল 17। বিবাদী সমন গ্রহণ করতে অস্বীকার করলে বা বিবাদীকে পাওয়া না গেলে, বিবাদী সমন গ্রহণ করতে অস্বীকার করলে, এই 17টা খুব ইম্পর্টেন্ট, একটু পড়িয়েন। প্রসিডিউর when defendant refuse to accept সার্ভিস, অর্থাৎ সমন গ্রহণ করতে অস্বীকার করলে, or cannot be found, তাকে পাওয়া না গেলে। তাহলে এখানে দুইটা কারণ বলছে। একটা কি? বিবাদী সমন গ্রহণ করতে কি করতেছে? অস্বীকার করতেছে। আর একটা কি? তাকে পাওয়া না গেলে। এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস প্রথমে দেখেন, সমন গ্রহণ করতে অস্বীকার। অনেক সময় দেখবেন জারিকারক সমন জারি করতে গিয়েও মাইর খেয়ে আসে। মনে করেন পাড়ায় ঢুকছে, যার সমন জারি করতে যাচ্ছে উনি হচ্ছে পাড়ার সর্দার। হ্যাঁ, এখন ও দেখছে আদালত থেকে লোক আসছে সমনের কপি নিয়ে। হ্যাঁ, সে বলতেছে কত বড় সাহস, আমি আমার এলাকায় সমন জারি করতে আসছে আমার উপর। তখন সে এলাকায় সবাই বলে দিচ্ছে টাকা ঢুকছে। হ্যাঁ, মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে কি হয়েছে? টাকা ঢুকছে আমার এলাকায়, আমার বাসায় ডাকাত আসছে। ডাকাত এসে একেবারে ডাকাত এসেও মাইক দিয়ে পাঠা দিছে। সমন তো দূরের কথা, জীবন আর ওই এলাকায় জারি কারো যাবে বলেন? অনেক সময় পুলিশ নিয়ে যদি জারি কারো যায় আর তো কথা নাই। হ্যাঁ, পুলিশ নিয়ে পরে যাবে একেবারে ওই যখন জারি করতে। হ্যাঁ, তবে এরকম অনেক সময় হয় জারি কারককে আটকে রাখে। মাইক দিচ্ছেন, এটা তো পুরোনো, এগুলো অনেক সময় মাইক চলে। তবে গ্রামে যেগুলো হয়, শহরও বিভিন্ন জায়গায় হয়, যেগুলোতে মনে করেন পাড়া সিস্টেম শহর আছে না কিছু। হ্যাঁ, ওখানে দেখবেন পাড়ার সর্দার ওদেরকে আটকে রাখে বা বলে যে জীবন আজ যদি দেখি খবর আছে। আচ্ছা, এই যে একটা বিষয় একটা ছিল। তারপর হচ্ছে কি অনেক সময় দেখা যায় আপনার সমন দিতে গেছেন, সমন বলে যে আমি সমন নিব না, আদালত আমি চিনি না। হ্যাঁ, আমি নিজে বিচার করি মানুষের বিচারক, আমি এগুলো পকেটে রাখি পিছনে। তাহলে এখন দেখেন এই যে উনি ডাইরেক্টলি বলতেছে সমন নিবে না, তাহলে উনি অস্বীকার করতেছেন সমন নিবে না। তাহলে ওনাকে কি আপনি জোর করতে পারবেন? তখন ওই জারিকারক কি লিখবে? উল্টা পৃষ্ঠা লিখবে বারবার চাষনা করার পরও সমন নিতে কি করছে। এখানে দেখবেন একটা জিনিস মনে রাখবেন, অস্বীকার করা আর না পাওয়া দুটো ভিন্ন জিনিস মনে রাখবেন। অস্বীকার করা মানে উনি আসছে, মানে ওনাকে পাইছিলাম বাট উনি নিচ্ছেন। তাহলে এটা কিন্তু আদালত পজিটিভলি নিবে। কেন? যে ও ছিল কিন্তু সে ইচ্ছে করে নেয়, তখন কিন্তু একতরফা ডিগ্রি হলেও সমস্যা নেই। কেন? সে ইচ্ছে করে দেখবে পজিটিভ। যদি লেখা থাকে যে বারবার যাচনা করছে তাকে নেওয়ার জন্য, সে নেয় নাই, দ্যাট মিন্স সে ছিল, সে ইচ্ছা করে এটা নেয় নাই। আরেকটা হচ্ছে কি দেখেন, পাওয়া না গেলে তো এটা ভিন্ন জিনিস। কারণ অনেক সময় দেখবেন নিজেকে নিজে চিনে না। যখন সমন জারি করতে আসছে জিজ্ঞেস করতেছে কুদ্দুস সাহেব আছেন, সে বলে কুদ্দুস নাই। অনেক সময় দেখবেন বাসায় গেছেন আপনি খুঁজতে, হ্যাঁ কুদ্দুস সাহেব বাসা আছেন নাকি? কুদ্দুস সাহেব নিজে বলতেছে আমি নাই। হ্যাঁ, তাহলে আপনি যদি না বুঝেন ওই সময় হয়তো আপনি নিচে নামতে চিন্তা করতেছেন যে ও তো বলছে আমি নাই, মানে ও নাই। হ্যাঁ, তাহলে বাসা থেকে কেউ যদি বলে, খোঁজার পরে যদি বলে, অথবা আপনি মনে করেন কুদ্দুস সাহেবের সামনে দাঁড়াইছেন, কারণ সমনে কোথাও ছবি নাই, এনআইডি কার্ডের নাম্বার নাই, কিচ্ছু নাই। এখন আপনি গেছেন কুদ্দুস সাহেবের সামনে, এই কুদ্দুস সাহেবকে চিনেন? এখন সে দেখতেছে আসলে কোর্ট থেকে কি আসছে, সমন আসছে। সে বলতেছে কুদ্দুস সাহেবকে তো এই এলাকায় গত 10-12 বছর ধরে পাওয়া যাচ্ছে। সে গায়ে হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। হ্যাঁ, অথবা কুদ্দুস সাহেব মারা গেছে, অথচ কুদ্দুস সাহেব বলতে পারে, কারণ ও যাতে লিখে দেয় কুদ্দুস সাহেব কি গেছে মারা গেছে। মারা গেলে কোটা বলতে উনি তো ভিতরে। হ্যাঁ, অথবা এমন হতে পারে কুদ্দুস সাহেবকে আমি চিনি না, অথচ সেইখানে দাঁড়ায় আছে।
এমনও হয়। অর্থাৎ নিজেকে নিজে বলে যে কি আমি চিনি না, প্রয়োজনের সাথে অনেক সময় বলতে হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে আরেকটা এমনও হতে পারে যে কিছু ভাড়াটিয়া আছে যারা 2-3 মাস পর পর এলাকা পাল্টায়, অথবা এলাকায় যদি পাখি হিসাব বেশি হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে নদীর দোকানে পাখি ফুটিয়ে গেছে, এলাকা সাথে চলে গেছে। হ্যাঁ, বিভিন্ন সময় দেখবেন তারা শুধু এলাকা পাল্টায়। এখন মনে করেন আপনি যখন মামলা করতেছেন, সে 5 লাখ এলাকা আছে, মামলা করার পর 6 মাস পরে সে ওই জায়গা থেকে চলে গেছে কোথায়, কাঁঠাল জমি হয়ে গেছে। এখন আপনি 5 লাখ এলাকা ঠিকানা দিচ্ছেন, 5 লাখ এলাকা 1000 বার গেলেও কি তাকে পাওয়া যাবে? এই জন্য সিটির পিছনে, সমনের পিছনে লেখা থাকে বিবাদীকে না পাওয়ায় ফেরত, অথবা বিবাদী বর্তমানে এখন এখানে থাকে না। দ্যাট মিনস সে বাসা কি করে গেছে, চেঞ্জ করে গেছে। তারা আপনি কেমন তারা পাবেন? গুগলে সার্চ দিলেও পাবেন না। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এবার জারিকারকের কাছে? তাহলে দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে অস্বীকার করছে, আর একটা হচ্ছে কি পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না তাকে, এমনও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? বলা হচ্ছে সর্বশেষ ঠিকানা, সর্বশেষ সে যে বাসস্থানে ছিল, সেটা ভাড়াটিয়া ঘর হতে পারে, নিজের ঘরও হতে পারে, সর্বশেষ যে বাসস্থান ঠিকানা, অথবা সর্বশেষ সে যেখানে অফিস করেছে বা সে ব্যবসা করেছে সেই অফিসের বা সে বাসস্থানের বহির্তারে, বহির্তার মানে বুঝেন বাড়ির সামনের অংশে দেওয়ালের মধ্যে লটকাইয়া জারি করতে হবে। লটকাইয়া জারি বুঝেন? বোর্ডে একটা কথা শোনা যায়, লটকাইয়া জারি করো, লটকাইয়া জারি। হ্যাঁ, লটকাইয়া জারি মানে মনে করেন দেওয়াল আছে না, দেওয়ালের মধ্যে সমনের কপিটা কি করবে, সে আঠা দিয়ে সুন্দর করে লাগাই দিবে। এখন এই যে আপনি লাগাইছেন, এটা যে দুইজনে দেখছে, এরকম দুইজন সাক্ষীও লাগবে, এমনি লাগাই দিয়ে চলে যাবে। দাও এটা যে দেখছে দুইজন, তখন কি করবে? মূল সমান একটা রয়ে গেছে না, এটা তো নকল সমানটা লটকাইয়া করছে। মূল সমান আছে না, মূল সমানের উল্টা পৃষ্ঠে লিখবে সে কেন সেটা করছে। সে লিখবে যে তাকে পাওয়া যাচ্ছে না, অথবা সে অস্বীকার করতেছে, যার কারণে সে ওই ব্যক্তির বাড়ির বহির্দ্বারে বা অফিসের বহির্দ্বারে সেটা কি করছে, লটকাইয়া জারি করছে। এখন এটা যে দেখছে, দুইজন সাক্ষীর স্বাক্ষর দিতে হবে যে আমরা এটা দেখছি, ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনারা এটা কখন দেখছেন জানেন? এই লটকাইয়া জারি সরাসরি লাইভ দেখাইছে, কোথায় বলুন তো? খালেদা জিয়ার মামলা দেখছেন? এখন খালেদা জিয়া মামলায় ওনার বাড়ির বহির্দ্বারে একেবারে লাইভ, সব মিডিয়া গেছে, লাইভে দেখাচ্ছে কিভাবে ওনারা লটকাইয়া লাগাইছে। হ্যাঁ, এখন আটা লাগানো হবে, এরপর এটা লাগাইছে। হ্যাঁ, এরপরে দুজন সাক্ষী স্বাক্ষর নিয়েছে, সব দেখাইছে। মাঝে মধ্যে এগুলো দেখলে আপনার বই পড়তে হবে না, অটোমেটিক এগুলো মনে থাকবে। হ্যাঁ, অস্বীকার করলে লটকাইয়া জারি করতে হবে না, দুটার ক্ষেত্রে অস্বীকার বা পাওয়া না। রুল 18, জারির সময় ও পদ্ধতি। উল্টা পৃষ্ঠে লিখতে হবে জারির সময় ও পদ্ধতি, দুইটা কথা বলছে। একটা কি জারির সময়, আর একটা কি পদ্ধতি। এখন আসেন, মনে যা চাই তা করতে পারবেন না আইনে। আইন মানে হচ্ছে কি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য করছে। আপনার এখন মন চাইছে, আপনি এখন কার বাসায় চলে যাবেন, বিবাদীর বাসায় চলে যাবেন, ইচ্ছা হলে পারবেন না জীবন। আপনি মনে করেন হ্যাঁ 5 তারিখে সমন জারির জন্য দায়িত্ব করছে। এখন আপনি চিন্তা করতেছেন এত দূরে কেমনে যাব, শুক্রবার একটা বিয়ে দাওয়াত আছে, তাহলে বিয়েও খাইতে যাব, সমনটাও দিয়ে আসবো, একসাথে জারি করে আসবো, হবে না। বন্ধের দিন, বন্ধের দিন সমন জারি করতে পারবেন না, কারণ ওদিন বন্ধ। রাতে বিয়ে গাইতে গেছেন, পাশে দেখতেছেন যে সব বিবাদীর বাসস্থানে ঠিকানা আছে, এই সুযোগ একটু দিয়ে আসে, রাত 12টা বাজতে হবে না। সূর্য উদয় সূর্যাস্ত, কি বলছিলাম? সূর্য উদয় সূর্যাস্ত। রাতের 8টা বাজে গেছেন, হ্যাঁ বাইরে দিচ্ছেন, একটু নাস্তা পানি খাবো, তারপর সমনটাও দিয়ে আসবো, নাস্তা পানি খাইতে পারতে পারবেন, বাট ওই টাইমে আপনি সমন দিতে পারবেন না। কারণ আপনি বলতে পারেন এরকম তো অনেক হয়, রাতে 10টা বাজেও কি সমন জারি করছে, কিন্তু সেই টাইমটা লিখছে 10টা মানে কি 10 AM, নট PM। দেখেন আপনার সামনে 10টা লিখছে,
আবার সামনে জায়গা খালি আছে যদি বাংলা থেকে সবগুলো লিখবে সকাল, বুঝছেন? কারণ 10 তো 2 রাতেও আছে সকালেও আছে। সো ও যখন ওটা জমা দিবে ওখানে লিখবে কি সকাল। আর ইংলিশে যদি লেখে ও সিএমটা লিখবে না, এমও লিখবে না, এটা এসে লিখবে কোথায় বাইরে গিয়ে এম লিখে দিবে। মানে আমি দেখেন কি সিনসিয়ার, একেবারে 10টায় লিখেছি। তাহলে আপনাকে জারি করতে হবে অবশ্যই অফিসিয়াল ডে এবং অফিসিয়াল টাইম। সূর্য অফিসিয়াল ডে এবং অফিসিয়াল টাইম। অফিসিয়াল টাইম বুঝেন? সূর্যোদয় সূর্যাস্ত, ক্লিয়ার? আর অফিসিয়াল ডে মানে অবশ্যই খোলা দিন, নট বন্ধের দিন। আচ্ছা, এবার আসেন উল্টা পৃষ্ঠে লিখন। এতক্ষণ যে আমি বলতেছিলাম সমনের উল্টা পৃষ্ঠে লিখন মানে বুঝেন? ওই যে খালি যেটা আছে ওখানে আপনি কি লিখবেন? কি পদ্ধতিতে? পদ্ধতি দুটো আছে। একটা হচ্ছে সরাসরি জারি, সরাসরি জারি বুঝেন? অর্থাৎ বিবাদীকে সরাসরি পাইছেন, বিবাদী কি নিছে? স্বয়ং কি নিছে? সমনটা উনি গ্রহণ করছে, স্বয়ং নিজে গ্রহণ করছে, তাহলে যেটা বলা হয় সরাসরি। আর বিবাদী নাই কিন্তু তার প্রতিনিধি কি করছে? এই সমনটা গ্রহণ করছে, তাহলে সেক্ষেত্রেও হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন রুল 19। আচ্ছা, রুল 19 পড়ার আগে আপনাদেরকে অ্যাডাল্ট মেম্বার পড়াইছিলাম না একটা? কত থেকে? 15 একটু লিখে রাখেন, এটা অনেক সময় পরীক্ষায় আসে। 15 একটু লিখে রাখেন, কারণ এখানে বলছে অ্যাডাল্ট মেম্বার। আরে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টটাই দেখতেছেন আপনারা, আর একটা ওয়ার্ড আছে মেম্বার অফ দ্য ফ্যামিলি বলছে, মেম্বার অফ দ্য ফ্যামিলি। এখন প্রাপ্তবয়স্ক কেউ মনে করে না আপনি আজকে গেছেন সমস্যা মেহমান আসতে পারে, আসতে পারে এখন মেহমানের দরকার। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ঠিকই আছে, আপনি তাকে কি দিতেন? সমনটা জানি, কিন্তু সে আসছে হচ্ছে মেহমান হবে। এখানে বলছে অ্যাডাল্ট মেম্বার অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, ঘরের গৃহ পরিচারিকা আছে না? হ্যাঁ, দরজাগুলোর সাথে সাথে মনে হয়েছে উনি ফ্যামিলি মেম্বার, এমন ভাবে আসছে। বুঝতে পারছেন? তাহলে আপনি ওর উপর কি করে দিচ্ছেন? আপনি জিজ্ঞাসা করেন নাই। হ্যাঁ, কারণ তারা স্টাইল দেখে বুঝে গেছেন যে এই এখানকার কি ফ্যামিলি মেম্বার, কিন্তু পরে জানতে পারছেন যে সে কি হাউস সার্ভেন্ট। তাহলে এটা হবে না, হাউস সার্ভেন্ট ফ্যামিলি মেম্বার নয়। অনেক সময় পরীক্ষায় দেয় যে নিম্নের কোন ব্যক্তি ফ্যামিলি মেম্বার নয়। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে হাউস সার্ভেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে দরজাগুলো কিন্তু হাউস সার্ভেন্ট, পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে, বেশিরভাগ দরজা কে খুলে ঘোরায়, যাতে করে হাউস সার্ভেন্ট আসে। তো এখন উনি খোলার সাথে সাথে আপনি মনে করছেন উনি ফ্যামিলির প্রধান কর্তা। হ্যাঁ, আপনি তাকে পাওয়ার সাথে সাথে কথা বলতে বলতে ওকে কি দিতেছেন? সমনটাও দিয়ে দিচ্ছেন, কিন্তু সে কিন্তু কি না, ইজ নট এ মেম্বার অফ দ্য ফ্যামিলি। আচ্ছা, এবার আসেন রুল 19, জারিকারক কর্মচারীর জবানবন্দি গ্রহণ। এটা কখন হয়? জারিকারক কর্মচারীর জবানবন্দি গ্রহণ কখন হয় জানেন? দুইটা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে আদালতের কাছে যদি সন্দেহ হয়, তখন উনি জবানবন্দি, যিনি জারিকারক করেছেন ওনাকে ডাকতে পারবেন। অর্থাৎ এই নোটিশ বা সমন যে জারি করেছে তাকে কি করতে পারবে? ডাকতে পারবে, ডেকে ওর জবানবন্দি গ্রহণ করতে পারবে সে কিভাবে এটা জারি করছে, একটা। আরেকটা হচ্ছে একতরফা মামলায় যখন বলা হচ্ছে জারিকারক কি করছে, যোগ সাজস করে সমন জারি করছে, তখন জারিকারককে আদালত কি করতে পারে? ডাকতে পারে এবং তার জবানবন্দি গ্রহণ করতে পারে, এবং অপোজিট পার্টি তাকে কি করতে পারবে? জেরাও করতে পারবে। ক্লিয়ার? তাহলে জারিকারক জবানবন্দি গ্রহণ করতে পারবে যখন আদালতের কাছে যদি কোনো সন্দেহ হয়, হ্যাঁ, সে সঠিকভাবে জারি করছে কিনা সেই বিষয়ে। আরেকটা হচ্ছে একতরফা মামলার ক্ষেত্রে, হ্যাঁ, বিবাদীর আবেদনের প্রেক্ষিতে জারিকারককে আদালত করতে পারবে, করতে পারবে। আচ্ছা, রুল 20, সাবস্টিটিউট সার্ভিস। সাবস্টিটিউটেড সার্ভিস রুল 20-তে বলেছে সাবস্টিটিউটেড সার্ভিস, এটা হচ্ছে কি প্রতিকল্প জারি। অর্থাৎ বিবাদী যদি সমন এড়িয়ে চলতেছে, কখন হয় দেখেন, বিবাদী সমন এড়িয়ে চলতেছে, অর্থাৎ সে সমন নিচ্ছে না, অথবা বিবাদী আত্মগোপনে চলে গেছে,
বিবাদী কি করছে, আত্মগোপনে চলে গেছে, অথবা অন্য কোনোভাবেও সমন জারি করা সম্ভব না, সেক্ষেত্রে কি করতে পারবে। এই রুল 20 সাথে রুল 17 এর একটা পার্থক্য আছে, সেটা আমি বলবো পরে। আগে রুল 20টা দেখেন। এখানে কয়টা কথা না বলছে, তিনটা। একটা হচ্ছে বিবাদী সমন এড়িয়ে চলতেছে, এক। দ্বিতীয়ত হচ্ছে বিবাদী যদি আত্মগোপনে চলে যায়। অনেকে নিজে নিজে ঘুমোই যায়, আর হয় কিনা, হ্যাঁ? মনে করেন সে যদি মনে করে যে আমি এখন লোকচক্ষুর আড়ালে চলে যাবো, এখন আপনি যদি বগুড়াতে গিয়ে এক সপ্তাহ ঘুমান, কেউ জানবে? কিন্তু এলাকায় রব উঠবে কি, মিস্টার এক্স কি হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, আত্মগোপনে চলে যাওয়া। তারপর হচ্ছে আপনার কেউ যদি সমন এড়িয়ে চলে, আর একটা হচ্ছে অন্য কোনো উপায়ে যদি সমন কি করা না যায়, জারি করা না যায়। অন্য কোনো এক উপায় বলতে কি, তার কোনো এজেন্ট নাই, তার কোনো ফ্যামিলি মেম্বার নাই, তার কার কাছে করবো, কেউই তো নাই, এক। অথবা তার সঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যে ঠিকানায় গেছিলাম সেখানে বলা হচ্ছে সে এখন আর এই ঠিকানায় থাকে না, সে কোথায় চলে গেছে, অন্য আরেকটা ঠিকানা, কিন্তু ওই ঠিকানার তারাও জানে না, এবং বাদিও ওই ঠিকানা বের করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে আপনি এখন কি করবেন, উপায় তো নাই। এখন এই উপায়গুলোতে কি করবে, উপায় কি? তখন রুল 20 তে বলতেছে এক্ষেত্রে আদালত নির্দেশ দিবে। এক্ষেত্রে দেখেন আদালত কি দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। আদালত নির্দেশ দিবে যে সমনের কপিটা আদালতের প্রকাশ্য স্থানে একটা, আর একটা হচ্ছে বিবাদী সর্বশেষ যে স্থানে ছিল সেই স্থানে লটকাইয়া জারি করা। বুঝতে পারছেন? একটা হচ্ছে কি আদালতের প্রাঙ্গণে, আদালতের প্রকাশ্য স্থানে, আর একটা হচ্ছে কোথায়, শেষ বিবাদী সর্বশেষ যে স্থানে ছিল সেই স্থানে বহির্দ্বারে কি করবে, লটকাইয়া জারি করবে, এবং এটা সমন জারি হিসেবে কি হবে, গণ্য হবে। এখন আপনি বলতে পারেন যে এক্ষেত্রে কি হতে পারে। এখানে আরেকটা জিনিস আপনারা লিখে রাখেন, নতুন আরেকটা জিনিস দিছে, সেটা হচ্ছে রুল 22A, সাব রুল 2A। এটা নতুন ইনক্লুড করা হয়েছে 2012 সালে। 2A এটা হচ্ছে, এটা একদম খুব ভালো একটা জিনিস। সেটা হচ্ছে কি, যদি আপনি দেখতেছেন যে বিবাদী সমন নিচ্ছে না বা এড়িয়ে চলতেছে বা আত্মগোপনে গেছে, তখন আপনি আদালতের অনুমতি নিয়ে, আদালত যদি অনুমতি দেয়, তাহলে আপনি ডেইলি নিউজ পেপার, কোথায়, স্থানীয় পত্রিকায়, দৈনিক স্থানীয় পত্রিকায় আপনি নোটিশ জারির মাধ্যমে, বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সমন জারি করতে পারবেন। এটা এখন ইদানিং শুরু হয়েছে। এটা কখন হবে, যদি বিবাদীকে পাওয়া না যায় বা বিবাদীর প্রতি সমন জারি করা সম্ভব হইতেছে না, তখন আপনি আদালতের কাছে কি চাইবেন, অনুমতি চাইবেন। কিসের জন্য? পত্রিকার মাধ্যমে, বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে নোটিশ কি করার জন্য, সমন জারি করার জন্য। এটা আদালত কিভাবে করবে, অর্ডার 5 রুল 20 সাব রুল 2A। এটা আপনারা দেখে নিন, ওখানে আছে। ডেইলি নিউজ পেপার, লোকাল ডেইলি নিউজ পেপার, স্থানীয় পত্রিকা, যেমন দৈনিক আজাদি, এগুলো লোকাল পত্রিকা, হ্যাঁ, দৈনিক পূর্বকোণ, দৈনিক সাঙ্গু, অনেক কিছু আছে, হ্যাঁ। যেমন খরচটা বাদ দিবে, খরচ বাদ দিবে, নিজের খরচে করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? 2A না 1A হবে, 1A দে, 1A 1A। ঠিক আছে? তাহলে রুল 20 শেষ। হ্যাঁ, না 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 না, কয়টি পত্রিকায় না, বলছে স্থানীয় একটা একটা দিতে হবে। ঠিক আছে, ওখানে বলা আছে রুল 20 ওই যে লেখা আছে 1A তে, যে where the court under sub-rule 1 pass an order to service the summons by an advertisement in a newspaper, the newspaper shall be a daily newspaper which has circulation in the locality, locality মানে কি, in which the defendant is last known to have actually, একটা এখানে বলা নাই যে টু আপনার ডেইলি নিউজ পেপার, এটা বলা নাই, একটা দিলেই হবে। তবে এখানে বলছে কি ওয়েল সার্কুলেটেড, মানে
স্থানীয় পত্রিকা যেগুলো ওয়েবসাইট, কারণ এখানে অনেক ধরনের পত্রিকা আছে। হ্যাঁ, দৈনিক সূর্যোদয়, দৈনিক সূর্যাস্ত এরকম আছে না, যেমন সন্ধ্যাবেলায় কিছু কিছু পত্রিকা বের হয়। হ্যাঁ, সকালবেলা, দৈনিক দিনের বেলা, যাই হোক এরকম পত্রিকায় হবে না, বুঝতে পারছেন? নামের কোনো ইয়া নাই, এগুলোর ক্ষেত্রে হবে না। আপনাকে দিতে হবে কিরকম সার্কুলেটের, যেমন আজাদি, পূর্বকন, সাঙ্গু, হ্যাঁ, মাতামুহুরি, যা যা আছে, ঠিক আছে? তাহলে 10 মিনিট একটু সময় নিচ্ছি নামাজের বিরতি।